এই আমাদের 2-3টা প্রার্থী একসাথে লাইসেন্স করা আছে, আপনারা জানেন। আমি বললাম না, কথা বললে গিবত চলে আসবে। আমাদের আশপাশে অনেকে আছেন, 2-3টা লাইসেন্স করা আছে, হোমিওপ্যাথি লাইসেন্স, আয়ুর্বেদিক লাইসেন্স এবং অ্যালোপ্যাথি লাইসেন্স। সবগুলো ওষুধই দিচ্ছেন ওনারা। তো কোনটা না কোনটা কাজ করে কে জানে। তো এগুলো স্যার হচ্ছে আমাদের যে বাস্তবতা, হচ্ছে বেরিয়ার আমাদের এই পেশাটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। আবার ওষুধ কোম্পানিগুলো কি পরিমাণে ওষুধ তৈরি করতেছেন, তারাও এই ব্যবসা, আপনারা জানেন সেটা। এবং এটা নিয়ে প্রায় আলাপ হয়, আপনি যদি 1 গ্রুশ ওই আলফা মাদার কিনেন, তাহলে আপনার 30,000-40,000 টাকা ছাড় আছে। তো কেউ কেউ এরকম 1 গ্রুশ 2 গ্রুশ 3 গ্রুশ নেয়, রোগীদেরকে দেয়। বিভিন্ন ধরনের আসলে অন্তরায় আমাদের মধ্যে আছে আর কি। আর আমরা বিশেষ করে অনেকে লোভী, যেটা আমি মনে করি যে লোভ, পেশার প্রতি আমাদের সেই ধরনের আন্তরিকতা নাই, যার কারণে এই যে বাস্তব জীবনে আমাদের অনেক ক্ষেত্রে ব্যর্থ হতে হচ্ছে আর কি। তো আপনারা আসলে সবাই ডাক্তার, সবাই প্র্যাকটিস করেন, সবাই এর বাস্তবতাটা জানেন। আমি আর এই ব্যাপারে তেমন কিছু বলার নাই, সবাই জানেন। কারণ আমি, আমাদের যখন হোমিওপ্যাথিক হসপিটাল ছিল, এখানে আমাদের হয়তো বা অনেক ক্লাসমেট থাকতে পারে, আপনারা ঠিকই জানেন যে ব্যাক বেঞ্চে যারা ছিল তারাই আজকে চেয়ারে বসে আছে। তো এই জন্য যারা ধরেন প্রথম বেঞ্চে ছিল, ওরা যদি ওখানে চান্স পেত, তাহলে এই হোমিওপ্যাথিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতো। এখন আমরা আসলে কেউ কাউকে ছাড় দিচ্ছি না, সবাই এই পোস্টের জন্য, বা সবাই চেয়ারের জন্য, সবাই চাকরির জন্য, যে যেমনি পারতেছে তেমনি টাকা পয়সা বা ক্ষমতা দেখিয়ে এগুলো লুপে নিচ্ছে। এগুলো হচ্ছে আমাদের আসলে হোমিওপ্যাথিটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা আমি মনে করি অন্তরায়। রাজনৈতিক চাপ তো থাকবেই, বিরোধীরা তো থাকবেই। যেমন দেখেন, কিছুদিন আগে আপনারা সবাই জানেন যে যে বিসিএস ক্যাডারে যে অন্তর্ভুক্ত হলো, যখন এটা পত্রিকায় বা ফেসবুকে যখন সেটা প্রচার হলো, আমি বলছিলাম যে এটা হিতে বিপরীত হবে, কারণ বিরোধীরা কখনো এটা সহ্য করবে না। ঠিকই পরে এটাকে দেওয়া হলো, আবার কেড়ে নেওয়া হলো, আপনারা সবাই জানেন। তো বাস্তবতা আসলে কঠিন। যারা আমরা যারা প্র্যাকটিস করি, যারা ফুল টাইম প্র্যাকটিস করি, যাদের ধরেন বিকল্প কোনো কিছু নাই, এই আমি, এই যে আমাদের সুব্রত কুমার ব্যানার্জি, এস কে ব্যানার্জির একটা বই আছে, হোমিওপ্যাথি ফর ইমপেশেন্ট ওয়ার্ল্ড। আমরা আসলে ইমপেশেন্ট বর্তমানে, সবাই সবাই ব্যস্ত। এখন অনেক রুগী আমরা পাবো না, যে যারা ডক্টর নীলমণি ঘটকের মতো, যখন আমরা উনি যখন চিকিৎসা করতেন, একটা রুগীকে ওষুধ দিতেন, 1 মাস পর আসতে বলতেন, 1 মাস পর রুগী এসে বলতো যে আমার তো কমে নাই। হ্যাঁ, তখন ডাক্তার সাহেব আবার নতুন করে রিকেস্টিং করতেন, করার পর ওষুধ দিতেন, তারপর দেখা যায় কমে নাই, তারপর আবার যখন আসতেন তো আবার কেস্টিং করে ওষুধ দিতেন, তখন রুগী ভালো হয়ে যেত। ওই প্রেক্ষাপটটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি না। এটা কিন্তু সত্য। হ্যাঁ, এটা সত্য। ওই প্রেক্ষাপট কিন্তু আমাদের এখন নাই। রুগীরা আসবে, তারা বলতেছে কয়দিন লাগবে ভালো হতে, কয় ঘন্টা লাগবে, কত টাকা লাগবে, এই ধরনের প্রশ্ন আগেই করে, যে আপনি এই ধরনের রুগী দেখছেন কিনা। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন প্রত্যেক দিন পাই। হ্যাঁ, প্রত্যেক দিন এই ধরনের রুগীরা মানে যাচাই করতে আসবে। অনেক রুগী আসবে, 4-5 জন 6 জন সাথে সাথে নিয়ে আসবে একজন রুগী। তখন ওনারা বলবে যে আমি প্রথম অবস্থা আপনার কাছে আসছি এটা বুঝার জন্য, আমি তো এখনো ঢাকা যাই নাই, বড় ডাক্তার দেখাই নাই। একজন একটা পরামর্শ করে, মাঝখান দিয়ে আমার 10-15 মিনিট সময় শেষ। তো এগুলো হচ্ছে আমাদের বাস্তবতা বর্তমানে। এগুলোকে আসলে আমরা যারা এই পেশাকে ভালোবাসি, এই পেশা আসলে আমাদেরকে অনেক কিছু দিচ্ছে এবং দিবে। হ্যাঁ, আমি তো হোমিওপ্যাথি পড়ে আমি আলহামদুলিল্লাহ আমি গর্বিত, কারণ এই বিকল্প পেশা, আমি যদি ধরেন সিম্পল আমি বিএস হতাম, তাহলে এত কঠিন কঠিন রোগী আমার কাছে আসতো না, বা এত রোগী দেখতে পারতাম না। তো এই জন্য আমরা, আমাদের কাছে অ্যালোপ্যাথি ফেরত প্রচুর রোগী আসে, ইভেন কি অনেক অ্যালোপ্যাথি ডাক্তার আমাদের কাছে রোগী রেফার করে, হাসপাতাল থেকে অনেক রোগী আসে। তো এগুলো আসলে আমাদেরকে এই পেশাটাকে বেশি করে ভালোবাসতে হবে। এটাকে আমাদেরকে একমাত্র পথ হিসাবে আমাদেরকে, আমি তো মনে করি যে হোমিওপ্যাথি ছাড়া আমি বিকল্প কিছু চিন্তা করি না। হ্যাঁ,
অন্য কোনো কাজ করি না বা অন্য কোনো পেশার সাথে যুক্ত নাই, একটাই করি, একটাই কাজ। তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছি, রোগীপত্র আলহামদুলিল্লাহ হচ্ছে, আর চলতেছি আর কি, আল্লাহ চালাচ্ছে আর কি। তো আসলে যেটা তারা দোয়াদ্দ স্যার বলছেন, যেটা রিয়েলিটি, আসলে এটা খুব কঠিন। আমরা আসলে বাস্তবতার সাথে খাপ খাইয়ে আসলে চলাটা খুব কঠিন বর্তমানে, এই আর কি। জি স্যার, ধন্যবাদ স্যার। মানে স্যার আপনার সাথে যখন কথা হলো যে আহ, আপনি বললেন আমি যোগদান করবো, আর আলহামদুলিল্লাহ আমি অনেকদিন পরে আপনি আসছেন, এই জন্য আমার ভালো লাগলো। কিন্তু সাবজেক্ট কি দেব এটা তো নির্ধারণ না করে আমার কাছে মনে হলো যেন স্যার যেটা বলবে সেটাই রিয়ালিটি, এই জন্য স্যার এই বিষয়টা। আচ্ছা থ্যাংক ঠিক ইউ। আছে স্যার, তাহলে আমি, আপনারা জানেন কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটছিল আমার চেম্বারে। তো তখন আবার দেখা যায় যখন যে ধরনের রুগী আসে তখন ওই ধরনের আমাদের ওষুধগুলো পড়ি আমরা বা জানি বা আমাদের মাথায় আসে। তখন দেখা যায় কি, আমি যখন আমার জন্য ওষুধ খাচ্ছিলাম তখন আমি ওষুধগুলো পড়ছিলাম। হ্যাঁ, পড়তে গিয়ে দেখা যায় কি নতুন নতুন জিনিস আমি কিছু শিখছি ওখানে। তো আমি আজকে সংক্ষিপ্ত সময় আপনাদের সাথে দুই একটা ওষুধ নিয়ে আলোচনা করব। আমরা তো জানি, আমি ইনজুরি নিয়ে আলোচনা করি। আমরা তো জানি সাধারণত আঘাতের আমাদের সবচেয়ে বড় ওষুধ হচ্ছে আর্নিকা। আমরা জানি যে কোনো ধরনের আঘাত, সেক্ষেত্রে আমাদের আর্নিকের কথা মনে আসবে। তবে ভাগ আছে। হ্যাঁ, সেটা হচ্ছে ধরেন কারো যদি ডিস্টাল পার্টে বা ধরেন যদি কোনো আঙ্গুলে যদি আঙ্গুলের মাথা যদি চাপ খায়, সেটা যদি ধরেন একাইমোসিস হয়, কালো হয়ে যায়, বা হেমাটোমা হয়, সেক্ষেত্রে আমাদের হাইপেরিকাম লিডিয়ামের কথা মনে আসবে। তবে এক্ষেত্রেও আবার যদি রোগী গরম প্রয়োগে উপশম ফিল করে তাহলে আমরা হাইপেরিকামের কথা চিন্তা করব। আবার অনেক সময় যদি রোগী ঠান্ডা প্রয়োগে উপশম হয় তাহলে আমরা লিডিয়ামের কথা চিন্তা করব। তবে বিশেষ করে আর্নিকা, দেখেন আর্নিকা হচ্ছে আমরা একটা ওষুধ, এটা কিন্তু আমাদের আঘাতের পরে আমরা ব্যবহার করি, কিন্তু আঘাতের পরে কিন্তু অনেক সমস্যা হয় অনেকের। এই আঘাতের পরে খিঁচুনির মতো হয়, আঘাতের পরে অনেকে অজ্ঞান হয়ে যায়, আঘাতের পরে অনেকের চোখ মুখ সব লাল হয়ে যায়, হট ফ্ল্যাশ, মানে হট ফ্ল্যাশের মতো আমরা যেটা বলি চোখ মুখ, তখন কিন্তু আমাদের বেলেডোনার কথা চিন্তা হবে আমাদের। তবে ওই সময় যদি আমরা যদি বেলেডোনা যদি ব্যবহার করি, অনেক সময় ভুল করব, কারণ হচ্ছে আমাদের আর্নিকাতেও কিন্তু চোখ মুখ লাল হওয়ার মতো লক্ষণ কিন্তু আছে। তো আর্নিকা একটা ওষুধ যেটা আমাদের সর্বক্ষেত্রে আমরা আঘাতের জন্য আমরা ব্যবহার করি। আর্নিকার পরবর্তী আমাদের যেই সমস্যাগুলো হয়, সেক্ষেত্রে আমাদের ধরুন আমাদের কারো নার্ভ ইঞ্জুরি হলো, নার্ভ ইঞ্জুরির পরে আমরা আর্নিকার পরে হাইড্রোজেন ব্যবহার করি। আবার দেখা যায় আমরা এই কোথাও ইঞ্জুরি হলো, আমাদের ইঞ্জুরি পরে আমাদের বেলিস্পার একটা ওষুধ, আমরা শুধু কেবল অনেকেই দু তিনটা কাজে বেলিস্পারটা ইউজ করি, কিন্তু আসলে বেলিস্পার একটা ওষুধ যেটার অনেক বড় ক্ষেত্র। আমি বেলিস্পার নিয়ে একটু আলোচনা করবো আজকে। সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি কয়েকটা লক্ষণ আমি সাধারণত জানি বা আমরা মনে রাখি এগুলাই, কিন্তু এরপরেও অনেকগুলো লক্ষণ আছে যদি আমরা বেলিস্পার ইউজ করতে পারি। যেমন বিশেষ করে আমরা আঘাতের পরে আর্নিকে ব্যবহার করব যদি কারো যদি অ্যাবডোমিনাল যে ভিসেরা গুলো আছে, অ্যাবডোমিনাল ভিসেরা গুলো যদি আক্রান্ত হয় বা ইনজুরি সেখানে যদি হয়, তাহলে আমরা আর্নিকার পরে বেলিস্পারের কথা চিন্তা করব। তবে বেলিস্পারের একটা বড় ধরনের ক্ষেত্র হচ্ছে আমাদের ফিমেল জেনিটাল অর্গানে। ফিমেল জেনিটাল অর্গান যদি কোনো ট্রমা হয় বা আঘাত হয়, যদি কারো যদি আমরা দেখি যে বারবার অ্যাবর্শন হচ্ছে, বারবার রিকারেন্ট যদি অ্যাবর্শন হয় কারো, বা কারো যদি ধরেন সেখানে থ্রেডেন অ্যাবর্শন বা মেকানিক্যাল অ্যাবর্শন যদি করা হয়, বা কারো ডিএনসি করা হয়, হ্যাঁ, বা কারো অ্যান্ড্রোমাস, এই যেটা আমরা বলি অ্যান্ড্রোম্যাট্রোসিস যেটা হয় যদি কারো, বা যদি কারো তলপেটে খুব ব্যথা থাকে, কারো যদি পিএডি যদি হয়, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ হয়, এসব ক্ষেত্রে কিন্তু আমরা বেলিস্পারের কিন্তু একটা বড় ধরনের ক্ষেত্র। তো আমরা আর্নিকার পরে এইসব আহ, ক্ষেত্রে আমাদের যদি আমরা দেখি কারো যদি এই লয়ার অ্যাবডোমেন বা ফিমেল জেনিটাল অর্গানের এদের আঘাত প্রাপ্ত হয় যদি, সেই ক্ষেত্রে আমরা বিশেষ করে অ্যাবডোমিনাল ভিসারাতে আঘাত প্রাপ্তর পরে আমরা আর্নিকার পরে আমরা সেখানে বেলিস্পার ব্যবহার করতে পারবো। তো বেলিস্পারের অনেকগুলো লক্ষণ আছে। আমরা যদি আমাদের আজকে আমরা একটু বর্গের বই থেকে বইটা পড়ি, হ্যাঁ, যেহেতু সবাই উপস্থিত আছি, বর্গের বই থেকে আমরা বেলিস্পারটা পড়ি, তাহলে আমাদের অনেক কাজে লাগবে। আমরা অনেক সময় অনেক রুগী আমাদের কাছে এসে বলবে যে আমরা
এই চেয়ারে বসে থাকলে, কতক্ষণ বসলে বা জার্নি করলে কি হয়, অনেক রোগী এসে বলবে যে জার্নি করলে আমি 2-3 ঘন্টা দিয়ে বসে থাকি বা 4-5 ঘন্টা বসি। তখন দেখা যাবে কি রোগীরা বলে যে আমার কোমরে খুব ব্যথা হয়। আমরা ওই সময় আমাদের রাস্টক্সের কথা মনে হবে, কারণ রোগীরা বসে থাকলে ব্যথা হবে, বা আস্তে আস্তে হাঁটলে সেটা কমে যাবে, সেটা আমরা রাস্টক্স। কিন্তু এই ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রেই আমি বেল স্পার ব্যবহার করি। আপনারা কিন্তু বেল স্পার ব্যবহার করে দেখবেন, এতে খুব ভালো রেজাল্ট পাবেন। আসেন আমরা দেখা যায় স্যাররা, জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যায় দেখা যায় হ্যাঁ। তো আমরা বর্গের মধ্যে বেলিস্পারটা পড়ি। বেলিস্পার আসলে এটা অনেক ক্ষেত্র আছে। আমি তো আসলে এটা শুধু র্যান্ডম ইউজ হয়, অনেক রোগী আমাদের কাছে আসে। দেখেন, it acts upon the muscular fibers of the blood vessels. স্যার, স্যার, আসসালামু আলাইকুম। তার লেখাগুলা একটু বড় করে দিলে মনে হয় ভালো হয়। লেখা বড় করে দিলে ভালো হবে, তবে এখানে তো আসলে স্যার মনে রেবেকা করেন ম্যাডাম, আপনি স্ক্রিনে টাচ করে আপনি জুম করে নেন। স্ক্রিন টাচ আমি করে জুম করে আমি নেন। আসলে ওই সরাসরি ওই বরিকের বইটা থেকে দিচ্ছি, তো এই জন্য। আচ্ছা আপনি আচ্ছা দেখুন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আমি পড়ে যাচ্ছি, দেখেন আপনি ওখানে না বুঝলে আমার বলেন যে, দেখেন, lameness as if sprained, venous congestion due to the mechanical causes, first remedy in injury to the deeper tissue after major surgical work। এই জন্য আমি বলছিলাম, দেখেন অপারেশন, হ্যাঁ, সিজারিয়ান অপারেশন হোক, সেখানে আপনার যেটা বলি আমরা এই যেটাকে বলি অ্যাবর্শন হোক, বা কোনো ধরনের এই ইনজুরি হোক, হ্যাঁ, ডিপার টিস্যু যদি সেখানে যদি হয়, ইনজুরি যদি হয়, সেখানে আমরা বেল স্প্রে চিন্তা করব। রেজাল্টস অফ ইনজুরিজ টু নার্ভস উইথ ইন্টেন্স সোরনেস অ্যান্ড ইনটলারেন্স অফ কোল্ড বাথিং। আমরা জানি যে কেউ দুইটা কারণে আমাদের বেল স্প্রের কথা আমরা চিন্তা করি, যদি ওভার হিটেড আসবো, আমরা পরে লেখাটা আসবো আমরা, সেটা হচ্ছে ওই কেউ অনেকক্ষণ গরমে ছিল, গরমে থাকার পরে এসে ঠান্ডা পানি খেলো, তখন তার সমস্যা যদি হয়, সেক্ষেত্রে আমাদের বেল স্প্রের কথা আমরা বলি। আর রেজাল্ট অফ ইনজুরিজ টু নার্ভ, দেখেন, উইথ ইন্টেন্স সোরনেস অ্যান্ড ইনটলারেন্স অফ কোল্ড বাথিং। এক্ষেত্রে হয় কি, কোল্ড বাথিং তাদের সমস্যাগুলো বেড়ে যাচ্ছে, ইনটলারেন্স হয়। আফটার গাউট, ডেবিলিটি অফ লিম্বস, traumatism of the pelvic organs, autotraumatism, express the condition calling for this remedy, ill effects from the masturbation। তবে দেখেন, এই যে পেলভিক অর্গানে যদি আমরা ট্রমা হয়, আঘাত পায়, হ্যাঁ, সেক্ষেত্রে যে সমস্যাগুলো হবে, সেক্ষেত্রে আমাদের ব্যালিস্টার একটা বড় ওষুধ। এক্সেলেন্ট রেমেডি ফর স্প্রেন অ্যান্ড ব্রুইশ, complaints due to the cold food or drink when the body is heated, and is affections due to the cold wind। আমরা কেউ যদি অনেকক্ষণ যদি ঠান্ডায় থাকে, তারপর যদি আমরা কোল্ড ড্রিঙ্কস পান করি, তাহলে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের বেল স্পার। অনেকক্ষণ রোদে থেকে বা গরমে থেকে তারপরে গিয়ে যদি কোল্ড ড্রিঙ্কস আমরা সেবন করি বা ড্রিঙ্ক করি, যদি সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের বেল স্পার। দেখেন, এক্সটার্নালি in Navy, acne boils all over, sores, bruised feeling in the pelvic region। আমরা ব্রণ নিয়ে আমাদের কাছে আসে, নেভি নিয়ে অনেক আসে আমাদের কাছে, বয়েল নিয়ে এসে আমাদের কাছে, যেটা আমরা জানি অনেক সময় যে অনেকগুলো ফোড়া হয়, হ্যাঁ, ছোট ছোট ফোড়া, অনেক ফোড়া হয়, ফোড়াগুলো খুব ব্যথা থাকে, হ্যাঁ, আমরা অনেক ক্ষেত্রে আর্নিকা ব্যবহার করি, আমরা ব্যথাযুক্ত এই ফোড়ার ক্ষেত্রে পিক্রিক অ্যাসিড ব্যবহার করি। তবে এই বেলিস্পার কিন্তু বারবার ফোড়া উঠা, অনেক ফোড়ার জন্য, ব্রণের জন্য, নেভির জন্য, হ্যাঁ, সেখানে সোর থাকবে, ক্ষতযুক্ত ব্যথা থাকবে, ব্রোরিশ ফিলিং থাকবে পেলভিক অর্গানে, এক্ষেত্রে আমাদের বেল স্প্রে একটা বড় ওষুধ। এক্সোডিশনস, স্ট্রেসিস, সোয়েলিং কাম উইথিন দ্য রেঞ্জ অফ দ্য রেমেডি। যে ফুলে যাওয়া, আমরা জানি স্ট্রেসিস, সোয়েলিং, ফুলে যায়, ওখানে জল সঞ্চয় হওয়াটা। রিমেটিক সিমটমস ডাজ নট ভিটালি দ্য সিক্রেশনস, it is principally remedy for, sorry, it is principally a remedy for old laborers, especially gardeners। এটা বার্নের কথা বলছেন, আমরা এটা জানি, যারা
রাস্টক্সের মতো যারা লেবার, হ্যাঁ, যারা ভারী কাজ উত্তোলন করেন, এদের জন্য এই ওষুধটা একটা সেরা ওষুধ। বিশেষ করে যারা বাগান করেন, বাগানে বিভিন্ন ধরনের ভারী বস্তু বা ভারী কাজ, মাটির কাজ করেন, এদের জন্য ব্যালিস্পেট বড় ওষুধ। দেখেন আমরা হেড লক্ষণে যাব। ভার্টিগো ইন এল্ডারলি পিপল, হেডেক ফ্রম occiput to the head, forehead feels contracted, buried soreness, itching around the skull and over the back, holds from hot bath and bed. তাহলে এদের কিন্তু ভার্টিগো হয় বিশেষ করে বৃদ্ধ লোকদের মাথা ঘুরানোর জন্য ব্যালিস্পেট একটা ওষুধ। এবং মাথা ব্যথাটা অক্সিপুট থেকে টপ অফ দ্য হেডে হবে, পিছনের দিক থেকে টপ হবে। ফরহেড ফিলস কন্ট্রাক্টেড, বডিজ ফিলিং ক্ষতযুক্ত, সোরনেস যেটা আমরা জানি সবাই, ইচিং হবে স্কালে, ওভার দ্য ব্যাক, এটা হট বাতে এবং বিছানার গরমে বেড়ে যাবে। দেখেন ফিমেলে, দেখেন এই ফিমেল জেনিটাল অর্গানে বা ফিমেলের ক্ষেত্রে ব্যালিস্পেট একটা বড় ওষুধ। দেখেন ব্রেস্ট অ্যান্ড ইউটেরাস অ্যাঙ্গোস্ট, varicose veins in pregnancy, during pregnancy inability to walk, abdominal muscle lame, uterus feels sore as if squeezed. দেখেন ব্রেস্ট অ্যান্ড ইউটেরাস অ্যাঙ্গোস্ট আমরা জানি, ভেরিকোজ ভেইন আমরা জানি ভেইন অ্যাঙ্গোস্ট হয়ে যায়, স্ফীতি সেখানে চলে আসে। তো প্রেগনেন্সির সময় যদি ভেরিকোজ ভেইন হয়, প্রেগনেন্সির সময় যদি পেশেন্ট খুব দুর্বল হয়, তার হাঁটতে চলাফেরা করতে কষ্ট হলে, অ্যাবডোমিনাল মাসলগুলো লেন থাকলে, ইউটেরাস ওই সময় কি হয়, স্কুইজড হয়, অনাদনে একদম মানে চিপে, স্কুইজ মানে একদম মানে আমরা যেমন কাপড় চিপি না সেরকম। আমি মনে হয় 1-1.5 মাস আগে একজন পেশেন্ট দেখছিলাম, একজন মহিলা পেশেন্ট, উনি আমাকে বলছিলেন তার ইউটেরাসটা কম্পন হচ্ছে, ইউটেরাস, হ্যাঁ, বলছে মনে যেন মানে এটা চেপে ধরে রাখতেছে কেউ, মনে হয় মানে মানে কেউ মনে, উনি বলছে কেউ মনে যেন এটা চেপে ধরে রাখতেছে এবং ভিতরে কম্পন হচ্ছে। তো ওনার সাথে কথা হলো, কথা হওয়ার পরে উনি আমাকে ওই বললো আর কি, আমি ওনাকে অনেকগুলো কোশ্চেন করলাম। তো ওনাকে আমি কোয়েশনের কথা জিজ্ঞেস করলাম, বলে উনি বলছে হ্যাঁ প্রিভিয়াস নাইটে কোয়েশন। তো সেক্ষেত্রে আমি তাকে আর্নিকা দিয়েছিলাম, এতে আলহামদুলিল্লাহ সে ভালো হয়ে গেছিল। তবে আমার এই যে এখানে ব্যালিস্পেরের কথা আমার মাথায় আসছিল, কিন্তু উনি আমাকে যখন কোয়েশনের কথা বললো, এই জন্য আমি ওখানে ওনাকে আর্নিকা দিয়েছিলাম। তো এইসব লক্ষণে দেখেন হোমিওপ্যাথি এমন যে অ্যালোপ্যাথি ডাক্তাররা তো আসলে এটার লক্ষণেই ওনারা মাথায় নিবে না, যে এটা ওনারা হয়তো একটা ব্যথার ওষুধ দিয়ে দিবে বা একটা আল্ট্রাসাউন্ড করতে বলবে, দেখবে কোনো ধরনের প্যাথোলজি সেখানে আছে কিনা, কি ধরনের। কিন্তু আমাদের টু দ্য পয়েন্টে ওষুধ দিলে আমরা অনেক বেটার ফিল করি। দেখেন wakes early in the morning and cannot, দেখেন get to sleep again, সকালবেলা তারা তখন ঘুম থেকে উঠে আবার দেখেন ওরা ঘুমোতে পারে না। অ্যাবডোমিনাল সিম্পটমগুলো দেখি আমরা, সোরনেস ইন অ্যাবডোমিনাল ওয়াল অ্যান্ড of uterus, stitches in spleen, sore, enlarged, yellow, painless diarrhea, foul odor, worse at night, bloated, rumbling in bowels. অ্যাবডোমিনাল লক্ষণগুলো দেখেন, অ্যাবডোমিনাল ওয়ালটা ক্ষতযুক্ত, ব্যথাযুক্ত থাকে এদের। স্প্লিন দেখেন এনলার্জ হয়ে যাচ্ছে, সোর থাকে সেখানে, ইয়েলো পেইনলেস ডায়রিয়া হচ্ছে, ফাউল অর্ডার হচ্ছে সেখানে, খারাপ গন্ধ, রাতের বেলা বেড়ে যাচ্ছে। আমরা এর আগের দিন একটা ওষুধ করছিলাম ডায়রিয়া রাতের বেলা হয়, সেখানে আমাদের পালসেরিলার কথা মনে পড়ে। তো ব্যালিস্পারের কিন্তু ডায়রিয়াটা সেটাও কিন্তু দেখলাম আমরা রাতের বেলায়। ব্লোটেড, রামব্লিং ইন বাউলস, শব্দ হয় যেটা আমরা জানি। স্কিন দেখেন, স্কিনের লক্ষণটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। বয়েল, অ্যাকাইমোসিস, সোয়েলিং, ভেরি সেনসিটিভ টাচ। এই যে বললাম না বয়েল গুলো, এই ব্যালিস্পারের বয়েল অনেক হয়, হ্যাঁ, অনেক ফোড়া হয়, যে বারবার হয়, রিকারেন্ট হয়, সেক্ষেত্রে আমাদের সিপিলিডন একটা বড় ওষুধ। যদি বারবার ফোড়া হয়, ফোড়া মানে ফোড়া উঠা বন্ধ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা সিপিলিডনের কথা মনে করবো। এই ক্ষেত্রে এই আমাদের ব্যালিস্পার একটা ভালো ওষুধ। Venous congestion due to the mechanical causes, varicose veins with body sore feeling, exudant and swelling, acne. acne জন্য কিন্তু বয়েল, acne, একাইমোসিস যেটা, সোয়েলিং দেখেন, এইসব ক্ষেত্রে আমাদের ব্যালিস্পার একটা বড় ওষুধ। এক্সট্রিমিটি দেখি আমরা, দেখি জয়েন্ট সোর, মাসকুলার সোরনেস, itching on back and flexor surface of thighs, feeling down anterior the thighs, waist feels contracted as from elastic band around the joint, sprains feels contracted as from elastic band around the joint, sprains with great soreness, railway spine,
তো এই যে দেখেন এক্সট্রিমিটিতে আমাদের অনেকগুলো কিন্তু ব্যালিস্পারের কিন্তু লক্ষণ। আমরা শুধু ওই যে ইনজুরি আর ঠান্ডা খাওয়ার খেলে বা গরম থেকে এসে ঠান্ডা খাবার খেলে ওই সময় সমস্যা হয় অনেকে, অথবা এই একনিতে মুখে ব্রণ, একলি, বয়েলস, এগুলোর কথা আমরা অনেকে মানে বা এইসব লক্ষণ দিয়ে আমরা অনেকে ব্যালিস্পারকে চিনি। কিন্তু ব্যালিস্পার একটা আমরা একটা ওষুধ যেটা আমরা ফিমেলের রিকারেন্ট যে অ্যাবর্শনের যদি হিস্ট্রি যদি আমরা পাই, সেটা যদি যেটা আমরা যদি অ্যান্ড্রোম্যাট্রোসিস যদি হয়, তারপরে লয়ার অ্যাবডোমিনাল পেইন যদি হয়, ট্রমা যদি হয় ফিমেল জেনিটাল অর্গানে, তারপরে পিএডি যদি হয়, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ যদি হয়, সেক্ষেত্রে আমরা এই ব্যালিস্পারের কথা আমরা চিন্তা করতে পারবো। তো ব্যালিস্পার বিশেষ করে শীতকাল একটা ওষুধ আমরা জানি, যেটা পড়লাম এখানে ঠান্ডা পানি খেলে বা ঠান্ডা ড্রিঙ্ক করলে এদের সমস্যাগুলো বেড়ে যায় আমি দেখলাম। আর এরা ঠান্ডা গোসল এদের সহ্য করতে পারে না, এটা এরা আমি দেখলাম। এবং যে বাত ব্যথা তাদের যে থাকে, রিউমেটিজম যেটা থাকে, তার সাথে যে দুর্বলতা থাকে এদের, এটা হ্যাঁ আমরা যখন এই জার্নি করব, হ্যাঁ জার্নি করার পরে যদি কোনো পেশেন্ট যদি কোমর ব্যথা যদি হয়, সেক্ষেত্রে আমাদের এই ব্যালিস্পার একটা বড় ওষুধ, আপনারা এটা ব্যবহার করে দেখবেন। অনেক পেশেন্ট দেখা যাবে কি 4-5-6 ঘন্টা বাসে বা ট্রেনে বসে আছে, এই দীর্ঘক্ষণ বা ট্রেনে বসে থাকার পরে তার কোমর ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই ব্যালিস্পারের কথা চিন্তা করতে পারবো। তবে এই ক্ষেত্রে আমাদের লক্ষণ সাদৃশ্যে আর্নিকা, কেলিয়াই, অনেক অনেক ওষুধ আছে আমাদের, ফালসাটিলাই ওষুধগুলো আমরা ব্যবহার করি। তবে আজ থেকে যারা করেন না এর আগে, এরা ব্যালিস্পার ব্যবহার করে দেখেন, অনেক ভালো রেজাল্ট হবে। আচ্ছা, তো আমরা বিশেষ করে আমি যে কথা বলছিলাম একটা কারণে, সেটা হচ্ছিল যে আর্নিকার পরে যদি আমরা এই যে অ্যাবডোমিনাল ভিসারাতে যদি বা ফিমেল জেনিটাল অর্গানে যদি কোনো ধরনের ইনজুরি দেখি বা ইনজুরির ইতিহাস পাই, সেই ক্ষেত্রে আমরা আর্নিকের পরে ব্যালিস্পার ব্যবহার করব। আর একটা দুইটা কথা বলি। আর একটা হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। আমরা জানি সালফিউরিক অ্যাসিডটা আমাদের আমরা একটা ওষুধ, যেটা আমরা এর আগেও এটা করছিলাম। তো সালফিউরিক অ্যাসিড এটা হচ্ছে বিশেষ করে যদি একামোসিস যদি হয়, হ্যাঁ যদি আমরা জানি যদি যদি সেটা যদি পারসিস্টেন্ট বা একামোসিস, যেটা হচ্ছে কি স্থায়ী, কোন একটা রোগী দেখলাম, এই রোগীর ইন্টারনাল ব্লিডিং হলো, কোন একটা ইনজুরি হলো, এবং সেখানে আমরা দেখা গেল যে এটা একামোসিস রয়ে গেল সেখানে, এই ক্ষেত্রে আমরা আর্নিকের পরে সালফিউরিক অ্যাসিডটা আমরা চিন্তা করব। তবে সালফিউরিক অ্যাসিড এমন একটা ওষুধ আমাদের, এটা অনেকগুলো লক্ষণ আছে যেটা আমরা জানি। সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড আমাদের যতগুলো মেডিসিন আছে হোমিওপ্যাথিতে, তার মধ্যে অন্যতম একটা হাড়ি তাড়াহুড়া করে, যেটা হাড়ি, এটা হাড়ি একটা মেডিসিন। এরা খুব দ্রুত খায়, আমরা জানি খুব দ্রুত এরা খাবে, আমরা জানি খুব দ্রুত এরা মানসিক যে কাজগুলো করবে, আমরা জানি এরা দ্রুত এরা মুভমেন্ট করবে। হ্যাঁ, তো এই হাড়ি ওষুধগুলোর মধ্যে আমাদের অনেকগুলো ওষুধ আছে, তার মধ্যে সালফিউরিক অ্যাসিড একটা ওষুধ, ট্যারেন্টুলা একটা ওষুধ আমরা জানি। তো এই ট্যারেন্টুলা ওষুধটাও হাড়ি ওষুধের মধ্যে অন্যতম সেরা। তবে সালফিউরিক অ্যাসিডের অনেকগুলো লক্ষণ আমরা এখানে পাবো। তার মধ্যে এরা যে কোনো ধরনের যখন হাঁটবে, তারাও কিন্তু খুব দ্রুত হাঁটবে, হ্যাঁ মানে খুব তাড়াহুড়া করবে। এরা যখন লিখবে, হ্যাঁ লেখাপড়া করবে বা পরীক্ষার খাতা লিখবে, আমরা জানি এই লেখাটাও কিন্তু সালফিউরিক অ্যাসিড রোগীরা কিন্তু খুব দ্রুত কিন্তু লিখবে। তো হারিনেসটা কিন্তু সালফিউরিক অ্যাসিডের কিন্তু একটা বড় লক্ষণ। তবে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে এই আর্নিকা ব্যবহার করার পরে যদি কোনো পেশেন্টের যদি আমরা একামোসিস যদি পাই, সেই একামোসিস যদি স্থায়ী যদি দেখি, সেক্ষেত্রে আমরা এই আমরা সালফিউরিক অ্যাসিডের কথা চিন্তা করব। তবে এদের কিন্তু কিছু লক্ষণও আছে, আমরা জানি যে এদের মাথা ব্যথা যেটা হয়, আমরা জানি এদের মাথা ব্যথা যখন হয় তখন এটা ধরে রাখলে, চেপে ধরে রাখলে মাথা ব্যথার উপশম হয়, এটা কিন্তু সালফিউরিক অ্যাসিডের একটা লক্ষণ। তো সালফিউরিক অ্যাসিডের এই যে লক্ষণটা বললাম, যেটা হচ্ছে মাথা ব্যথা চেপে ধরে রাখলে ভালো লাগে, তার সাথে আমাদের অনেক ওষুধ আছে। সেক্ষেত্রে আমাদের গ্লোনিয়ন ওষুধটা কিন্তু আমরা জানি, গ্লোনিয়নের কিন্তু মাথা ব্যথা চেপে ধরে রাখলে ভালো লাগে।
তো এটা আমরা মনে রাখবো যে, আর আমরা তো জানি যে সালফিউরিক অ্যাসিড যারা মদ্যপায়ী ওরা এমন যে যখন মদ খাবে তখন তারা এই মদের সাথে মানে পানির সাথে ওরা মদ যদি না মিশ্রণ করে তাহলে তাদের কাছে ভালো লাগে না। এরা কিন্তু ওই যে অ্যালকোহলের প্রতি খুব ইচ্ছা থাকে এদের, আমরা জানি। ওরা ওই ওদেরকে অ্যালকোহল দেওয়া হবে, যখন দেওয়া হবে বা পানি যদি দেওয়া হয়, ওই পানির সাথে এদেরকে অ্যালকোহল মিশ্রিত করে দেওয়া লাগে। হ্যাঁ, এটা আমাদের সালফিউরিক অ্যাসিড একটা বড় লক্ষণ। এবং সালফিউরিক অ্যাসিড যেটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রাইটিসের জন্য একটা বড় ডিরেক্ট, যেটা ঢেকুর হবে এদের, খুব বেশি ঢেকুর হবে এদের, খুব ইনডাইজেশন হবে এদের, আমরা জানি এটা। এটা হচ্ছে এই সালফিউরিক অ্যাসিডের বড় লক্ষণ। তবে সালফিউরিক অ্যাসিডের আরেকটা লক্ষণ হচ্ছে, যার জন্য আসলে এটা পড়া, সেটা হচ্ছে আর্নিকা। আর্নিকার পরে আমরা সালফিউরিক ব্যবহার করবো যদি দেখবো যে এখানে আক্রান্ত স্থান যদি ব্রুইজ যদি হয়ে যায়, সেখানে যদি হ্যামোরেজ যদি হয় এবং একাইমোসিস যদি হয়, সেক্ষেত্রে আমাদের সালফিউরিক অ্যাসিড বড় ওষুধ। এটা আমরা জেনে শুনে ব্যবহার করব। আর এদের সালফিউরিক অ্যাসিডের আরেকটা লক্ষণ আমরা তো জানি, সেটা হচ্ছে এরা বিশেষ করে যে ধোঁয়ার প্রতি এরা খুব সেন্সিটিভ থাকে। এরা এই ধোঁয়ার প্রতি খুব কেমিক্যাল একটা হাইপার সেন্সিটিভিটি যেটা আমরা বলি ধোঁয়ার প্রতি, এটা কিন্তু এই যারা ধোঁয়াতে কাজ করে বা ওই যে চিমনিতে কাজ করে বা ওই যে চুল্লিতে কাজ করে, যেখানে ধোঁয়া থাকে, এই ধোঁয়ার কাজ করে যদি কেউ অসুস্থ হয়, তার জন্য আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করবো আমরা। হ্যাঁ, আর এদের কিন্তু ওই যে একামোসিস হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো বিশেষ করে আমি যেটা বলছি যে আর্নিকের পরে যদি আমরা একামোসিস দেখি, সেক্ষেত্রে আমরা সালফিউরিক অ্যাসিডের কথা চিন্তা করি। আচ্ছা, আর একটা ওষুধ বলে আমরা নিজেরা আলাপ করবো। সেটা হচ্ছে আমরা অনেক সময় যখন দাঁত তুলে ফেলার পরে আমাদের ওষুধ হচ্ছে আর্নিকা, আমরা জানি। হ্যাঁ, দাঁত তুলে ফেললে তারপরে ওষুধ হচ্ছে আমাদের আর্নিকা। কিন্তু আর্নিকার পরে আমাদের আর একটা ওষুধ আছে, সেটা হচ্ছে আমাদের ট্রিলিয়াম পেন্ডু যে ওষুধটা, এটা হচ্ছে আমাদের দাঁত তুলে ফেলার পরে যদি ব্লিডিং হয়, সেটা আমরা আর্নিকা ব্যবহার করলাম, করে যদি ওখানে ভালো রেজাল্ট যদি না পাই, সেক্ষেত্রে আমরা ট্রিলিয়াম পেন্ডু ওষুধটা ব্যবহার করবো। ট্রিলিয়ামটা কিন্তু এই বিভিন্ন ধরনের রক্তস্রাবের জন্য একটা বড় ওষুধ। আমরা বরিকের বইতে গেলে দেখবো যে ট্রিলিয়ামটা বিশেষ করে দাঁত তোলার পরে, দেখবেন সে তাদের বড় ওষুধ। আপনারা কি আছেন? জি স্যার, হ্যাঁ আছি স্যার, আছি। প্রতিটি শব্দই আমরা শুনছি স্যার। তবে স্যার তো ছোট ওষুধগুলো স্যার আমাদের অনেক স্যার কাজে লাগে স্যার। দেখেন ট্রিলিয়াম দেখেন, a general hemorrhagic medicine with great faintness and dizziness, chronic diarrhea of bloody mucus, uterine hemorrhage, threatened abortion, relaxation of pelvic region, cramp-like pains, phthisis with purulent and copious expectoration and স্পিটিং অফ ব্লাড, যেটা হচ্ছে যে টিবি বা যে যক্ষারোগগ্রস্ত যে রোগীদের যে কপিয়াস যে হয়, এক্সপেক্টোরেশন হয়, সেটা থুতুর সাথে রক্ত থাকে। তাহলে দেখেন এই সূত্র কিন্তু আমরা যে ডায়রিয়া হয় তার সাথে দেখলাম যে মিউকাস থাকে, সেটা ব্লাডি মিউকাস থাকে, এটা কিন্তু হ্যামোরেজিক একটা ওষুধ। আর যেটা হচ্ছে ইউটেরাইন হ্যামোরেজ হয়, থ্রেডেড অ্যাবর্শন, হেড দেখি যে পেইন, ফরহেড, ওর্স, নয়েজ থেকে হচ্ছে কনফিউজড, আইবলস ফিল টু লার্জ, ভীষণ ব্লাডিড, এভরিথিং লুকস ব্লুইশ, নোজ ব্লিড, সেক্ষেত্রে আমরা মিলিরুটাস ব্যবহার করি আমরা নাক থেকে। তবে এই ক্ষেত্রে কিন্তু আবার যদি রোগী যদি মিলিরুটাস, টিলিয়াম পেন্ডু এগুলো দিয়ে ভালো রেজাল্ট না পান, তখন কিন্তু সর্প জাতীয় ওষুধগুলোর কথা চিন্তা করবেন। হ্যাঁ, সর্পজাতীয় ওষুধগুলো তখন মানে গভীরে এই ধরনের রিজন থাকে, তখন আপনারা ওই যে কোটেলা ধরিদাস অথবা ল্যাকেসিস, অথবা ব্রোথপস, এই ধরনের ওষুধগুলো আমাদের চিন্তা করতে হবে। এক্ষেত্রে আবার আমাদের ফসফরাস কিন্তু একটা বড় ওষুধ, যদি লক্ষণ যদি মিলে
মাউথ দেখেন, মাউথ হ্যামারেজ ফ্রম গামস, দেখেন ব্লিডিং আফটার টুথ এক্সট্রাকশন, দেখছেন? এই বরিকের দেখেন এই লক্ষণটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বরিক মানে তো গুরুত্বপূর্ণ। তাহলে দাঁত তোলার পরে যদি রক্তস্রাব হয় সেক্ষেত্রে আমরা আর্নিকা ব্যবহার করি। যদি আর্নিকা ব্যবহার করার পরও যদি আমরা ভালো রেজাল্ট না পাই সেক্ষেত্রে আমরা এই ট্রিলিয়ামের কথা চিন্তা করবো। ট্রিলিয়াম পেন্ডু এই ওষুধটা কিন্তু দাঁত তোলার পরে একটা বড় ওষুধ। তো এই লাইনটা দেখানোর জন্য আমি আপনাদের এখানে আসছি। তো বিশেষ করে হোমিওপ্যাথিক যে ওষুধগুলো আমি আমার ক্ষুদ্র প্র্যাকটিসে আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটা কথা, এটা আপনাদের সাহস জন্য নিবে। স্যার বলেন, স্যার বলেন। কেউ কিছু বলছেন? ওই দেখছি না হ্যাঁ তো স্যার, কাউকে। গুগল মামা স্যার ওয়ার্নিং দিচ্ছে 10 আচ্ছা, মিনিট আছে। 10 মিনিট শেষ হয়ে যাবে। জি, আমি বলি। কিছুদিন আগে বলেন। আমি একজন পেশেন্ট দেখছিলাম, তার চোখে আঘাতের পরে উনি ওই ইয়ে থেকে মানে অ্যালোপ্যাথিক চিকিৎসা উনি করছিলেন, কিন্তু ওনার ওই চোখের ব্যথা, জ্বালা যন্ত্রণা, লাল ভাব এগুলো যাচ্ছিল না। তো ওনাকে আমি আর্নিকা দিছিলাম, আর্নিকা দেওয়ার পর কিছুটা কমছিল কিন্তু ওই পুরোপুরি কমছিল না। তারপর আমি সিম্পেটাম দিলাম, সিম্পেটাম দেওয়ার পর উনি ভালো হয়ে গেল। তো সিম্পেটাম কিন্তু আমাদের চোখে আঘাতের জন্য একটা বড় ওষুধ, এটা খেয়াল রাখবেন। তারপরে দেখেন কেউ যদি খুব রাগ হয়, হ্যাঁ, খুব রেগে যায়, ঝগড়াঝাটি করে, রাগ হওয়ার পর দেখা যায় কি তার চোখে রক্ত উঠে গেল, বা তার মানে চোখ ব্যথা করলো, বা মানে এই ধরনের ডিসকালারেশন আসলো, সেক্ষেত্রে কিন্তু আমরা স্ট্র্যাপিসটা কিন্তু ব্যবহার করবো। আমরা স্ট্র্যাপিসটা দিয়ে কিন্তু এসব ক্ষেত্রে যে রাগ থেকে যেহেতু সমস্যাটা হচ্ছে, সেক্ষেত্রে আমরা স্ট্র্যাপিসও কিন্তু এই ধরনের একটা বড় ওষুধ। আঘাতের জন্য যে আমাদের যে ওষুধ আছে, আমরা তো হাড় যদি ভেঙে যায়, যদিও আমরা এগুলো এখন পাই না, এগুলো চলে যাবে অ্যালোপ্যাথিক হাসপাতালে, তবে ওখানে যাওয়াই উচিত। কারণ হাড়ের কিন্তু প্লেসমেন্ট না করে কখনো ওষুধ দিতে নেই, প্লেসমেন্ট না করে কখনো সিম্পেটাম দিতে নাই। কারণ আমরা জানি যে হাড় ভেঙে গেলে বা ফ্র্যাকচার হলে রিইউনিয়নটা করাই হচ্ছে আসল বুদ্ধিমানের কাজ। রিইউনিয়ন করলে পরে এমনিতে হাড় জোড়া লেগে যায়। তো তখন আমরা ব্যথা কমানোর জন্য ওষুধ দিই এবং এতে দ্রুতই আমরা ভালো হয়। তো এক্ষেত্রে আমরা যদি কোনো রোগী দেখি না ফ্র্যাকচার হলো বা কারো স্প্রেন বা পা মচকে গেলো, আমরা একটা এক্সরে করতে পারি প্রথমে। যদি দেখি না রোগীটা হাঁটতে পারছে না, খুব কষ্ট হচ্ছে, তাহলে প্রথমে একটা এক্সরে করি। যদি দেখি এই ধরনের সমস্যা, তাহলে ওনাকে আমরা বলবো ঠিক আছে আপনি এটা বোনটা প্লেসমেন্ট করে নিয়ে আসেন, তারপরে আমাদের ওষুধ আছে, আপনি তাড়াতাড়ি খেলে ভালো হবে। তো এই ধরনের ওষুধ কিন্তু আমাদের আছে। তারপর আবার কিছু রোগী আছে, আমি বলি আপনাদেরকে, যারা এই যে করে মুসলমানি করে বাচ্চাগুলা, তো ডাক্তার কাছে নিয়ে গেলে একটা ভয়, প্রচন্ড ভয় থাকে। এবার আমি দেখছি যে যেসব বাচ্চাগুলো যে মুসলমানি করায় নিয়ে আসে, এরা অ্যালোপ্যাথি ওষুধ খেলে যত দ্রুত শুকায়, কিন্তু আমাদের ওষুধ খেলে তার চেয়ে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমরা এইসব ক্ষেত্রে আমরা আমাদের ওষুধ ব্যবহার করতে পারি যদি আমাদের ওরকম পরিস্থিতি থাকে, বা ওরকম যদি লোকজন যদি আমাদের উপরে রিলাই করে, তাহলে আমরা এইসব লক্ষণ ওষুধ দিব। তো ব্যথার জন্য তো আসলে অনেক ধরনের ব্যথাই আছে আমাদের। আমাদের ব্যালিস্পার কিন্তু ওই যে ব্রেস্টে, হ্যাঁ, ব্রেস্টে যদি ব্যথা হয় সেটা যদি অনেক ক্ষেত্রে হয়ে যায়, হ্যাঁ, হ্যামাটোমার মতো হয়, এই ক্ষেত্রেও কিন্তু, বা কারো ক্যান্সার হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু ব্যালিস্পার কিন্তু একটা বড় ওষুধ। তো ব্যালিস্পার আসলে এটা ক্ষেত্রটা অনেক বেশি। আর এসব ক্ষেত্রে আমাদের ব্রায়োনিও কিন্তু একটা ওষুধ আছে। আমি এটা রুগী দেখছিলাম, আলহামদুলিল্লাহ, সে ওই ঢাকাতে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে সে বুকে আঘাত পায়। দীর্ঘদিন সে হাসপাতালে ছিল। তারপরে সে দেশে আসে, কিন্তু ভালোভাবে সে হাঁটাচলা করতে পারতো না। আমি তাকে প্রথমে আর্নিকা দিয়েছিলাম, পরে তার এই বুকের ব্যথা সেটা যাচ্ছিল না, সে হাঁটতে পারছিল না, তার কোষ্ঠকাঠিন্য ছিল, তাকে আমি ব্রায়োনিয়া দিয়েছিলাম, ব্রায়োনিয়া খেয়ে রুগীটা ভালো হয়ে গেছিল। তো আমরাও কিন্তু এই হোমিওপ্যাথি দিয়ে জাদু দেখাতে পারি, তবে আমাদের কাছে রুগী আসতে হবে। রুগী আসলে আপনি পারবেন, রুগী না আসলে আপনি এগুলো অ্যাপ্লাই করবেন কোথায়? এই জন্য রুগী আনার জন্য আপনাকে কিছু টেকনিকও ইউজ করতে হবে। আর রুগীদেরকে ভালোবাসতে হবে। এমন কিছু রুগী আছে যে আপনাকে আসবে, যেমন আজকেও আমি একটা রুগী দেখছিলাম, আপনাকে বলি। সেটা হচ্ছে আমি অ্যাসিড গ্রুপের ওষুধ যখন করছিলাম,
আমি মনে করি অ্যাসিড গ্লুকোজগুলো এর আগে আমি তেমন ব্যবহার করতাম না। তা আপনাদের সাথে পড়ার পরে আমি মনে হলো আমার 100 রোগী বাড়ছে শুধু কেবল এই দিয়ে আমাদের এই অ্যাসিডটা, কারণ আমি বুঝছি নামটা, এই ওষুধটা এত বেশি মানে প্র্যাকটিসে লাগে, আপনারা ব্যবহার করেন কিনা জানি না। হচ্ছে আমি বলি আপনাদের ল্যাকটিক অ্যাসিড, হ্যাঁ। আপনারা কি ব্যবহার করেন স্যারেরা, বলুন তো দেখি। যোদ্ধা স্যার আছেন? ল্যাকটিক অ্যাসিড ব্যবহার করিনি স্যার। জি স্যার, জি স্যার। জি স্যার বলেন। স্যার ল্যাকটিক অ্যাসিডের একটা মানে খুব ভালো ইন্ডিকেশন আছে। দেখবেন যারা ডায়াবেটিসের রোগী, আমি বলি যারা ডায়াবেটিসের রোগী এদের কিন্তু ঘন ঘন প্রস্রাব হয়, এবং ডায়াবেটিসের রোগী দেখবেন এদের এই জয়েন্ট পেইন থাকে, জয়েন্ট পেইন থাকবে আর ডায়াবেটিস থাকবে আর বেশি ঘন ঘন প্রস্রাব হবে। আপনি তাকে ল্যাকটিক অ্যাসিড দেন, দেখবেন কি দ্রুত তার ব্যথা কমে, আপনি অবাক হয়ে যাবেন। এবং ল্যাকটিক অ্যাসিডটা কিন্তু এই যে ইয়ের জন্য, এই প্রেগনেন্সিতে যেটা হচ্ছে আমরা যেটাকে বলি যে নাউশিয়া হয়, যেটা আর কি এই নাউশিয়ার জন্য বা ল্যাকটিক অ্যাসিড স্পেসিফিক একটা রেমেডি হচ্ছে, আপনি নাউশিয়ার প্রেগনেন্সি পিরিয়ডে যে নাউশিয়া হয়, বমি ভাব হয়, এটা একটা স্পেসিফিক ওষুধ ল্যাকটিক অ্যাসিড। দেখবেন আপনারা আপনারা ডেস্কটপ গাইডটা পড়ে দেখেন। The remedy is also indicated in diabetes, arthritis and gastritis. এখানে দেখেন কম্বাইন্ড সিমটম আছে, দেখেন সেটা হচ্ছে ডায়াবেটিস এন্ড রিউমেটিজম। কারো যদি ডায়াবেটিস থাকে আর যদি কারো রিউমেটিজম থাকে, আপনি তাকে ল্যাকটিক অ্যাসিড দেন। যদি কারো জয়েন্ট গুলো ফুলে যায়, দেখেন তার সাথে যদি রিউমেটিজম থাকে, তার সাথে যদি কপিয়াস ইউরিন যদি থাকে, আর যদি ডায়াবেটিস থাকে, আপনি তাকে ল্যাকটিক অ্যাসিড দিতে পারেন। আর নাউশিয়া অফ প্রেগন্যান্সি, ওয়ার্স মর্নিং, often accompanied by excessive salivation and water brush, better eating, এটা একটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল একটা লক্ষণ, এটা দিতে পারেন। তবে আপনারা এই যদি কোনো রোগী পান, তার ডায়াবেটিস আছে, তার রিউমেটিজম আছে, তার অনেক বেশি প্রস্রাব হয় বা রাত্রেবেলায় তাকে ঘুম থেকে বারবার উঠতে হয়, এসব লক্ষণ যদি কেউ বলে, ল্যাকটিক অ্যাসিডটা ব্যবহার করে দেখুন, দেখবেন অনেক 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 ভালো রেজাল্ট পাবেন। তো আজকে আসলে ধারাবাহিক কোনো আলোচনা আমি প্রস্তুতি নিই নাই, আমি তো জানি আমার ছেলে করতেছিল, আমি বাবা তুমি অন্যদিকে যাও, আমি ততক্ষণ স্যারদের সাথে বসি, এই আর কি। জি স্যার। ধন্যবাদ স্যার, আলহামদুলিল্লাহ। জি আব্দুল হান্নান স্যার, জি ফিনিশিং। জি স্যারের প্রস্তুতি না নিয়েও যে আলোচনা স্যার করেন স্যার, এটা খুবই হোমিওপ্যাথির জন্য উপকারী। আপনি একদিন বলছিলেন স্যার, হোমিওপ্যাথি আমার পেশা এবং নেশা, হোমিওপ্যাথির বাইরে আমি কোনো চিন্তা করি না। আর আসলেই সে বাস্তবতা। আপনি নিজে আক্রান্ত হলেন, আপনি বেশ এতে করে অনেকের পরামর্শ ছিল যে আপনি এক্সরে করেন, আপনি এরকম এলোপ্যাথি ওষুধ খান ইত্যাদি না, কিন্তু আপনি আপনার পেশাগত এবং আপনার হোমিওপ্যাথির প্রতি যে বিশ্বাস এবং যে আস্থা আছে, আমাদের জায়গা তো ওইটাই। সেখানে আপনি নিঃসন্দেহে আপনি হোমিওপ্যাথি রেমেডি ব্যবহার করেছেন, আপনি উপকৃত হয়েছেন। এটাই হলো আমাদের হোমিওপ্যাথির আদর্শ স্যার। তো স্যার ধন্যবাদ স্যার। ছেলেটার কথা কি বলছিলেন স্যার? ও স্যার, ও আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে তার, জি আগামীকাল স্যার প্র্যাকটিক্যাল পরীক্ষা স্যার। জি 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 আলহামদুলিল্লাহ, ভালো করবো ইনশাআল্লাহ। আর দোয়া করবেন স্যার, আমি হয়তোবা আগামী সপ্তাহে ঢাকাতে মুভ করতেছি ওই ছেলেটাকে। ঢাকায়? জি ঢাকায় যাব, ওই যে আমার ওয়াইফ ছেলে দুজনে ঢাকাতে থাকবে, কারণ ওই উদ্বাস কোচিং সেন্টার, ওটা মনে হয় নটরডেম কলেজের সামনে এটা আছে। আর আমরা হয়তোবা আমি মাঝে মাঝে যাবো আর কি, ওরাই থাকবে। ও ওই যে এখানে মতিঝিলের পাশে এখানে থাকবে আর কি। আর ওখান থেকে সে কোচিংটা করবে। ওই গ্রামে থেকে ধরেন অত তো ভালো পরিবেশ নাই এখানে, আর অনলাইনে করার চাইতে আমি চিন্তা করলাম অফলাইনে করুক, যেহেতু কিছুদিন পরে সে ঢাকা গুড যাবে। আইডিয়া, গুড আইডিয়া স্যার, গুড আইডিয়া। জি আমার স্যার। আমার ভাগ্নে স্যার এবার ওই উদ্বাসে কোচিং করছিল, হ্যাঁ।